এই কথাটা আমাদের সমাজের অনেক বড় বড় রাজনৈতিক পণ্ডিতেরা পর্যন্ত বুঝে না। এই পণ্ডিতদের বুঝাবার জন্য আমি একটা উদাহরণ দিই শুনি। ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিবেন, বিজ্ঞপ্তি দিলেন পত্রিকায় যে আমাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিব, কারো পক্ষ থেকে কেউ আবেদন করতে চাইলে কমিটির বরাবরে আবেদন পেশ করল। দুইজনে আবেদন করলো কমিটির কাছে এই ইমামতের দায়িত্ব নেওয়ার জন্য। একজন আবেদনকারীর কুরআন তেলাওয়াত সহিহ, তার পাকনা ফাঁকের মাসালা মাসাইল জানা, নামাজের মাসআলা মাসাইল জানা। আরেকজন আবেদনকারীর কুরআন তেলাওয়াত গলত, পাকনা ফাঁকের মাসালাও সঠিকভাবে জানে না, নামাজের মাসালাও সবগুলি জানে না। আপনাদের যার যার বিবেককে জিজ্ঞাসা করে বলুন, এই দুইজনের মধ্যে কাকে ইমাম নিয়োগ দিব? এই জন্য ইলেকশন দিতে হবে না সিলেকশন? এই হইল ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির পার্থক্য। ইসলামী রাজনীতিতে প্রথমে ইলেকশন হয় না, প্রথমে সিলেকশন হয়। আর গণতান্ত্রিক রাজনীতিতে সিলেকশনের যদি আর কোনো ক্যান্ডিডেট না থাকে তবেই শুধু সিলেকশন। আর যদি একজন পণ্ডিত আর একজন গুয়ার, দুইজন যদি ক্যান্ডিডেট থাকে, তাহলে গুয়ার এর পণ্ডিতে হবে ইলেকশন। এর চেয়ে বড় অজ্ঞতা, মূর্খতা জগতে আর কিছু হতে পারে না। ইসলামের বিধান মতে গোয়ার এয়ার পণ্ডিতে কোনোদিন নির্বাচনী লড়াই হতে পারে না। গোয়ার এয়ার পণ্ডিতে নির্বাচনী লড়াই হতে পারে একমাত্র আব্রাহাম লিঙ্কনের অমানবিক গণতান্ত্রিক পদ্ধতি। আমাদের সমাজে যারা যারা রাজনীতি করেন তাদের অনেকেই গণতন্ত্রের পক্ষে যথেষ্ট পরিমাণ ওকালতি করেন। আমি জানি না এরা গণতন্ত্র বুঝে শুনে গণতন্ত্রের পক্ষে ওকালতি করে নাকি না বুঝে ওকালতি করে। বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশে সরকার মনোনীত করার যে একটা পদ্ধতি আছে গণতন্ত্র নামে, এই গণতন্ত্রের আবিষ্কারক ছিলেন ভূতপূর্ব আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি জন্মগতভাবে ছিলেন ইহুদির সন্তান। তিনি এই গণতন্ত্র বা ডেমোক্রেসির ডেফিনেশন দিয়েছেন এভাবে